এই লোকটি নিবন্ধিত বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে এক ধনী মহিলার সাথে সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু সে অপ্রত্যাশিতভাবে জানতে পারল যে তার নতুন প্রেমিকা আগেই বিয়ের জন্য অন্য একজনকে ঠিক করে রেখেছে আর তাকে কেবল বিয়ের আগের বিনোদনের খেলনা হিসেবে ব্যবহার করছে। যখন প্রাক্তন প্রেমিক তার নতুন প্রেমিকাকে অন্য পুরুষের সাথে গোপনে দেখা করতে দেখে, তখন সে রাগের সাথে ব্যাখ্যা চায়। নতুন প্রেমিকা সরাসরি জানিয়ে দেয় যে লোকটি হলো তার পরিবারের পক্ষ থেকে আগে থেকেই নির্বাচিত বাগদত্তা। তবে প্রাক্তন প্রেমিককে চিন্তা করতে হবে না, কারণ বিয়ের পরে তার স্বামী ব্যবসার কাজে বাইরে থাকবে, যা তাদের দুজনের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না। প্রাক্তন প্রেমিক কখনো ভাবেনি যে সে নিজেই পরকীয়ার শিকার হবে। সে তার প্রেমিকাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বাধ্য করে, কিন্তু অপ্রত্যাশিতভাবে মেয়েটি এক মুহূর্ত দ্বিধা না করে তার বাগদত্তাকে বেছে নেয় আর দ্রুত তাকে ত্যাগ করে অপমানিত বোধ করে প্রাক্তন প্রেমিক সাথেই দেশে ফিরে আসে। প্লেন থেকে নামার পর সে দ্রুত মেইলিকে ফোন করে সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইল, কিন্তু মেইলি তার কণ্ঠস্বর শুনেই ফোন কেটে দিল। প্রাক্তন প্রেমিকটি নিশ্চিত ছিল যে মেইলি তাকে ছাড়া থাকতে পারবে না, আর তার এই শীতলতা কেবলই রাগ। প্রাক্তন প্রেমিকের মা আর বোন তাকে ক্রমাগত বকা দিতে থাকে যে সে নতুন প্রেমিকাকে সাথে করে নিয়ে আসেনি, তার বোন আগেই একটি দোকান ঠিক করে রেখেছিল আর মেয়েটির আর্থিক সহায়তায় তারা তাদের সামাজিক অবস্থান পরিবর্তন করার অপেক্ষা করছিল। প্রাক্তন প্রেমিক তার পরিবারকে পরিত্যক্ত হওয়ার সত্য জানাতে পারল না, তাই সে কেবল সময়ক্ষেপণ করতে লাগল আর তাদের এড়িয়ে চলতে থাকল। প্রাক্তন প্রেমিকটির এই বিব্রতকর অবস্থা মেইলি জানত না। তার ফোন কেটে দেওয়ার পর ইউঝোয়ের ফোন এল। সে জানতে পারল যে তার মায়ের হারিয়ে যাওয়া মানিব্যাগটি পাওয়া গেছে আর তারা পরদিন দেখা করে সেটি নিতে রাজি হল। মেইলিয়ের সাথে দেখা করার কথা মনে হতেই ইউঝোয়ের মন খুব খুশি হয়ে উঠল, কিন্তু তার অপ্রত্যাশিত দুশ্চিন্তার কারণ হল বাই চাং উ একটি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য কোম্পানিতে আসলো। দাদি আর কাকা ইচ্ছাকৃতভাবে তাকেই কাগজপত্র দিতে যেতে বলল। ইউঝো বাই চাং উয়ের সাথে তার পরিচয়ের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি পেট ব্যথার ভান করে অন্য কাউকে কাজটা করে দিতে বলল। সে ভেবেছিল এভাবে এড়ানো যাবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে যখন কাকা বাই চাং উকে বিদায় জানাচ্ছিল, তখন ঝেং চিয়াও কোম্পানির নিচুতলায় তাদের সাথে দেখা করল আর স্বেচ্ছায় দুজনের পরিচয় করিয়ে দিল। ইউঝো সাহস করে ঘুরে দাঁড়ালো এবং অস্বস্তির সাথে নিজেকে পরিচয় করালেন, যেন তারা এই প্রথম দেখা করছে। অপ্রত্যাশিতভাবে বাই চাং উ হাত বাড়িয়ে দিল এবং সহযোগিতা করে বলল যে তাদের এই প্রথম পরিচয়। লিফটে শুধু দুজন থাকার সময় ইউঝো তার আতাড়ি মিথ্যা বলল যে কাজের পরিবেশে অসুবিধা হতে পারে বলে তিনি তাদের পরিচয়ের কথা স্বীকার করেনি। সৌভাগ্যবশত বাই চাং উ ব্যবসার ব্যাপারটা আলাদা রাখতে চেয়েছিল এবং ব্যক্তিগত সম্পর্ক যেন চুক্তিতে প্রভাব না ফেলে, তাই তিনি এই অভিনয় করে সহযোগিতা করল। ইউঝো সুযোগ বুঝে বাই চাং উকে অনুরোধ করল যে তার লটারি জেতার গোপনীয়তা যেন তিনি রক্ষা করে। বাই চাং উ আগেই জানতে পেরেছিল যে পুরস্কার নেওয়ার সময় সে মিথ্যা নাম ব্যবহার করেছিল আর বুঝতে পেরেছিল যে সে বিশেষ করে পরিচিতদের কাছে বিষয়টি প্রকাশ করতে চায় না। ইউঝো তখন অসহায় সেজে বলল যে তার দ্রুত লোন পরিশোধ করা দরকার আর ভিলাটি বিক্রি করে দিলেও তার কাছে খুব বেশি টাকা থাকবে না। যখন ইউঝো গরম কড়াইজের পিঁপড়ার মতো অস্থির ছিল, তখন হঠাৎ লিফটের দরজা খুলে গেল আর মেইলি বাইরে দাঁড়িয়েছিল। মেইলি দুজনকে একসাথে দেখে এক মুহূর্তের জন্য দ্বিধা করল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে ঘনিষ্ঠতার সাথে প্রিয়তমা বলে ডাকল। ইউঝো বিব্রত হয়েও তার পাশে দ্রুত হেঁটে গেল। মেইলি সুযোগ বুঝে তার পকেট থেকে মানিব্যাগ বের করে আনলো আর বলল যে ইউঝো ভুল করে তারটা নিয়ে এসেছে। ইউঝো অগোছালোভাবে বলল যে সকালে তাড়াহুড়োয় তিনি খেয়াল করেনি। বাই চাং উ সাথে প্রশ্ন করল, সকালে তিনি যখন মেইলিকে একাই এলাকা থেকে বের হতে দেখেছিল, তখন মেইলি বলেছিল যে ইউঝো আগের রাতে কোম্পানিতে কাজ করছে আর বাড়ি ফেরেনি, তাহলে সকালে কিভাবে মানিব্যাগ ভুল করার ঘটনা ঘটল? ভুল ধরা পড়েছে বুঝতে পেরে ইউঝো কপাল চাপড়ে বলল যে অতিরিক্ত কাজের ফলে তার মাথা কাজ করছে না আর আসলে তিনি দুদিন আগে ভুল করে নিয়েছিল। বাই চাং উ চলে যাওয়ার পর তারা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইউঝো মেইলিকে অভিযোগ করল যে সে তাকে সকালে বাই চাং উয়ের সাথে দেখা হওয়ার কথা সমঝমতো জানায়নি, যার ফলে তাদের কথা মিলছিল না। সে সুযোগ বুঝে অফিসিয়াল অজুহাত দেখিয়ে বলল যে তাদের প্রতিদিন সকালে, দুপুরে, সন্ধ্যায় আর ঘুমানোর আগে একবার করে যোগাযোগ করতে হবে আর সর্বদা তাদের পরিকল্পনার কথা জানাতে হবে। মেইলি ভাবল যে অভিনজের জন্য এত কিছু করার দরকার নেই। ইউঝো মুখ ফসকে বলে ফেলল যে নববিবাহিত দম্পতিদের দিনে 12 বার যোগাযোগ করা উচিত। কথাটা মুখ থেকে বের হওয়ার পরই তিনি বুঝতে পারল যে তার মনের ইচ্ছা প্রকাশ হয়ে গেছে। তিনি নিজেকে সামলে নিয়ে বলল যে মেইলিয়ের নিরাপত্তার জন্য এটি আবশ্যক, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। মেইলি যদিও এটা ঠিক মনে
করল না, কিন্তু ইউঝোয়ের অনুরোধে তিনি দ্বিধা নিয়ে রাজি হল। পরের দিন মেইলি ছুটিতে থাকা তার সেনা বন্ধুর সাথে খাচ্ছিল। ঠিক তখনই ইউঝো সেখানে এসে তাদের টেবিলে বসতে চাইল। তার বন্ধু স্মার্ট ইউঝোয়ের দিকে তাকিয়ে মুগ্ধ হল, আর মেইলিয়ের গোপন কথা ফাঁস করে বলল যে সে ছোটবেলা থেকেই চেহারার প্রতি দুর্বল। একবার সে একটি ছোট ছেলের পেছনের মাথা দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে সে তার প্রিয় টেডি বিয়ার খেলনাটি তাকে উপহার দিয়েছিল এবং ধরে নিয়েছিল যে সেটাই তার প্রথম প্রেম। মেইলি তাড়াতাড়ি বলল যে তিনি তখন ছেলেটির দুর্ঘটনার জন্য কষ্ট পেয়েছিল, তবে ছেলেটির পেছনের মাথা সত্যিই ব্যথা পেয়েছিল। ইউঝো অজান্তে নিজের পেছনের মাথা হাত দিয়ে স্পর্শ করল, আর মেইলিকে জিজ্ঞেস করল যে তার কি এখনও সেই ছেলেটির কথা মনে আছে। মেইলি দুঃখের সাথে বলল যে এরপর থেকে আর দেখা হয়নি, তবে ছেলেটি খুব স্মার্ট ছিল আর সে ছিল তার স্বপ্নের মানুষ, তাই বড় হওয়ার পরও সে নিশ্চয়ই খুব অসাধারণ। ইউঝো জানতে পেরেছিল যে তিনি সেই স্বপ্নের মানুষ। এতে তার মন আনন্দে ভরে গেল এবং মুখে হাসি চেপে রাখতে পারল না। সন্ধ্যায় তিনি ঝেং জিংয়ের সাথে খাবার খাচ্ছিল। ঝেং জিং ভালোবাসার কথা জানানোর জন্য প্রস্তুত ছিল, কিন্তু ইউঝো তখনও আনন্দে মগ্ন ছিল এবং খুব উৎসাহের সাথে জানালো যে তিনি অবশেষে সেই মেয়েটিকে খুঁজে পেয়েছে যে তাকে খেলনাটি উপহার দিয়েছিল, আর সে হলো মেইলি। ঝেং জিং তার হাসি দেখে ঈর্ষান্বিত হল আর তাকে জিজ্ঞেস করল যে তিনি কেন এতদিন মেইলিকে খুঁজতে যাননি। ইউঝো স্মৃতিচারণায় ডুবে গেল। হাই স্কুলে পড়ার সময় তিনি পুলিশের কাছ থেকে মেইলিয়ের বাড়ির ঠিকানা নিয়েছিল এবং মেইলিয়ের বাবাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, কিন্তু তিনি জানতে পারল যে দুর্ঘটনার 2 মাস পর মেইলিয়ের বাবা থানায় সাক্ষ্য দিতে এসে হঠাৎ মারা যান। পরে তিনি মেইলিয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে শুনতে পান যে মেইলি অভিযোগ করছে যে যদি তারা থানায় না যেত তাহলে এই দুর্ঘটনা ঘটত না, আর তার উচিত হয়নি পরোপকার করা। ইউঝো গভীর অনুশোচনায় ভুগল আর মনে করলেন যে তিনি মেইলিয়ের বাবার মৃত্যুর কারণ, তাই তিনি উপহারটি দরজার সামনে রেখে নীরবে চলে আসলো। এই কারণেই তিনি কখনই মেইলিকে তার পরিচয় জানাতে সাহস পাননি, আর এখনও নিশ্চিত নন যে সত্যিটা বলা উচিত কিনা। ঝেং জিং ব্যক্তিগত স্বার্থে তাকে সত্যিটা না বলার পরামর্শ দিল, না হলে মেইলি ভাববে যে তিনি অপ্রত্যক্ষভাবে তার বাবার মৃত্যুর কারণ। তিনি ইউঝোকে মেইলিয়ের অনুভূতির কথা আরও বেশি করে ভাবতে বলল। ইউঝো হতাশ হল আর শেষ পর্যন্ত তার পরামর্শ মেনে নিল। আপাতত মেইলিকে নিজের পরিচয় না জানানোর সিদ্ধান্ত নিল। ইউঝোয়ের বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে পুরো পরিবার মন্দিরে প্রার্থনা করতে গেল। শেষে কাজিন সামুদ্রিক শিবালের স্যুপ খাওয়ার প্রস্তাব দিল, কারণ সেদিন ইউঝোয়ের জন্মদিনও ছিল। কিন্তু কাকিমা হঠাৎ ব্যঙ্গ করে বলল যে ইউঝো তার বাবা মাকে মেরে ফেলেছে, তাই তার জন্মদিন পালন করার কোনো অধিকার নেই। ইউঝো মনে খুব কষ্ট পেল। ফিরে যাওয়ার পথে দাদির জটিল অভিব্যক্তি দেখে তার মন আরো খারাপ হয়ে গেল। অনেক বছর আগে ইউঝোর আগের বসে তার জন্য আনা উপহারটি কাজিনকে দেওয়া হয়েছিল বলে গাড়িতে খুব রেগে গিয়েছিল। বাবা গাড়ি চালানোর সময় তার দিকে ঘুরে তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটি বড় ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা মারল। বাবা দ্রুত সাইড করতে না পারায় গাড়িটি সেতু থেকে নিচে পড়ে যায় এবং তারা ঘটনাস্থলেই মারা যায়। শেষকৃত্যে ইউঝো অনুশোচনায় ভুগছিল আর ভেবেছিলেন যে তার রাগের কারণেই তার বাবা মা মারা গেছে। দাদা এই নিষ্ঠুর সত্য মেনে নিতে পারেননি আর রাগে তার দিকে এমনভাবে তাকালেন যেন তাকে টুকরো টুকরো করে ফেলবে। তবে কেউই জানত না যে সেই দুর্ঘটনাটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। ঘটনার পর একজন রহস্যময় ব্যক্তি ঘটনাস্থলে গিয়েছিল পরীক্ষা করার জন্য। ইউঝোয়ের বাবা মা মারা গেছে নিশ্চিত হওয়ার পর তিনি কাকার কাছে একটি মেসেজ পাঠালো যে সব ঠিকঠাক করা হয়েছে। আসল সত্য না জানা ইউঝো তার বাবা মায়ের মৃত্যুর পর আর কখনো জন্মদিন পালন করেনি। কাকিমার ঠান্ডা ব্যঙ্গ আর দাদা দাদির দোষারোপের কথা মনে করে তার বুকে অসহ্য যন্ত্রণা হতে লাগলো এবং শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে গেল। ঠিক যখন তিনি ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করে তখন হঠাৎ মেইলিয়ের মেসেজ পেল। মেইলি কাজের গ্রুপ থেকে জানতে পেরেছিল যে আজ তার জন্মদিন, তাই সে তাকে উদযাপন করতে চাইল। ইউঝো সুযোগ বুঝে মেইলিকে তাকে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। যখন তিনি মেইলিয়ের বাড়িতে আসলো তখন তিনি দেখল টেবিলে অনেক মজাদার খাবার আর তার জন্য বিশেষভাবে তৈরি একটি জন্মদিনের কেক রাখা আছে। এই মুহূর্তে তার হৃদয়ের যন্ত্রণা কিছুটা লাঘব হলো। তিনি মেইলিয়ের কাছে তার কষ্ট বলল যে 8 বছর বয়স থেকে তিনি আর কখনো জন্মদিন পালন করেনি। প্রতি বছর এই দিনে তিনি মাথা ঢেকে ঘুমিয়ে থাকে, এই আশায় যে সময় দ্রুত কেটে যাবে। মেইলি তার দুঃখের কথা শুনে সহানুভূতি দেখালো আর তাকে সান্ত্বনা দিল যে নিজেকে ভালো রাখার জন্য যদি মাথা ঢেকে ঘুমিয়ে থাকাও দরকার হয় তবে তাতে কোনো সমস্যা নেই। ঠিক তখনই মেইলি বৃষ্টি ভেজা আকাশে 2টি রংধনু দেখতে পেল আর উৎসাহের সাথে ইউঝোকে বাইরে গিয়ে ইচ্ছা প্রকাশ করতে নিয়ে গেল। মেইলি চোখ বন্ধ করে ইচ্ছা প্রকাশ করল যে তিনি যেন অনেক টাকা উপার্জন করতে পারে, তার মায়ের যেন কোনো রোগ না হয় এবং এই বাড়ির গোপনীয়তা যেন
কখনো ফাঁস না হয় ইচ্ছা প্রকাশ শেষ করার পর তিনি ইউঝোকে জিজ্ঞেস করল যে তিনি কি চেয়েছেন। ইউঝো ভান করল যে তিনি ভুলে গেছে। আসলে সেই অল্প সময়ে তিনি সবচেয়ে আন্তরিকভাবে ইচ্ছা করেছিল যে মেইলি, যিনি তাকে বারবার কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে, তার সব ইচ্ছা যেন পূর্ণ হয়। মেইলি তাকে ছাড়ল না এবং বলল যে যদি তিনি ইউঝোকে ধরতে পারে তাহলে তাকে অবশ্যই তার ইচ্ছার কথা বলতে হবে। মেইলি ইউঝোয়ের দিকে দৌড়াতে গেল, কিন্তু অপ্রত্যাশিতভাবে মাটির উপর থাকা পাইপে হোঁচট খেল আর সোজা ইউঝোয়ের বুকে পড়ল। তারা দুজনেই একসাথে হৃদস্পন্দন অনুভব করল এবং উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ল। ইউঝো ধীরে ধীরে মাথা নামিয়ে কাছে আসলো এবং মেইলিও ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। কিন্তু তাদের এই মিষ্টি মুহূর্তটি ঠিক সেই সময় প্রাক্তন প্রেমিক এসে দেখে ফেলল। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন।